সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় যানজট আর ফেরিজটে নাকাল যাত্রীরা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শাহজাহান খান, নৌ পরিবহন মন্ত্রী। মাঝখানে আছেন ডক্টর মোহাম্মদ শামসুল হক, পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বুয়েট। এবং ওই প্রান্তে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। ঈদের টানা 6 দিনের ছুটি উপভোগে প্রিয়জনের কাছে ছুটছেন নগরবাসী। রেল স্টেশন, লঞ্চঘাটে যাত্রী চাপ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। দেশের বিভিন্ন জেলার কোরবানির হাটে বেড়েছে ক্রেতা সমাগম। দাম বেশি হাঁকার অভিযোগ, দেশি পশু নিয়ে চাহিদা পূরণের প্রস্তুত খামারিরা। ঈদকে কেন্দ্র করে 1 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে প্রতারক চক্র। রাজধানী থেকে ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা সহ আটক 5 জনের স্বীকারোক্তি। শিক্ষার অগ্রগতিতে আওয়ামী লীগ সরকারের নেওয়া সব উদ্যোগই বন্ধ করে দেয় বিএনপি জামাত জোট। সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং গেরিলা বাহিনীর 2367 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ হাইকোর্টের। সব সুযোগ সুবিধা দেওয়া হবে 2013 সালের 22 জুলাই থেকে। হ্যাঁ বন্ধুবান্ধব, একটু বলবেন এখন কি অবস্থায় আছে আমাদের এই ফেরিঘাট দুটো? আপনাকে ধন্যবাদ। সবাইকে আমি অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের ফেরিঘাটগুলোর মধ্যে মূলত এই ঈদের সময় চাপ বেশি পড়ে হলো পাটুরিয়া, দৌলতদিয়া এবং আগের মাওয়া, এখন শিমুলিয়া, কাওড়াকান্দি। এই রুটের উপরে ধরো ঢাকার থেকে যারা দক্ষিণাঞ্চলে যাতায়াত করে, এই দুটি রুট দিয়ে যাতায়াত করে। এই দুটি রুটের অবস্থা আগের চেয়ে আজকে অন্তত ভালো। আপনারা জানেন যে আমাদের দৌলতদিয়া পারে আমাদের 4টি ঘাট সর্বদা ছিল এবং এই ঘাটগুলো 4টি ঘাট সবসময় সচল থাকার কারণে আমাদের সুবিধাটা ছিল কখনো এই তেমন করে এই ঈদের সময়ও খুব যে তীব্র যানজট হয়েছে এমন না। তবে এবারের সমস্যাটা হলো এত ব্যাপক ভাঙন নদীর, যে প্রতি মুহূর্তে নদী ভাঙছে। যেমন করে গত রাত্রে আপনার 3টার মধ্যে একটা ঘাট, যেমন 2টি ঘাট আমাদের চালু আছে, 3 নম্বর ঘাটটি চালু করা হলো, কিন্তু দেখা গেল মাত্র 3 ঘন্টা পরে আবার ঘাটটা ওয়াশ আউট হয়ে গেল। ফলে আবার 2টা ঘাট আমাদের চালাতে হলো। এই মুহূর্তের জন্য 4টা ঘাট আমাদের তৈরি আছে, 4টি ঘাট। আমরা আশা করি যদি ব্যাপক ভাঙন না হয় তাহলে এই 4টি ঘাট কালকের থেকে খুব স্টেবল হয়ে যাবে এবং যে গাড়িগুলো যাত্রীরা যাচ্ছেন তাতে খুব অসুবিধা হবে না। অপরদিকে মাওয়াতে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হলো যে প্রচুর ডুবোচর দেখা যাচ্ছে। তা এইটাকে আমরা মোকাবেলা করার জন্য 8টা ড্রেজার আমাদের ওখানে প্রস্তুত আছে, যে কারণে খুব বেশি অসুবিধা হচ্ছে না। মাঝে মাঝে একটু ধাক্কা খেলেও যখনই যেখানে ডুবোচর দেখা যাচ্ছে সেখানে আমরা খননের ব্যবস্থাটা করছি এবং আমাদের একটি বড় ধরনের ড্রেজার ওখানে প্রস্তুত আছে যাতে হঠাৎ করে চ্যানেলটা বন্ধ না হয়ে যায়। সমস্যা হলো এগুলো প্রকৃতির ব্যাপার। এখন এই প্রাকৃতিক সমস্যাগুলোকে মোকাবেলা করতে আমাদের সময় লাগে। আর আমি যাত্রী ভাইদেরকে আরেকটা বিষয় অবহিত করে রাখতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে আমরা কাওড়াকান্দি ঘাটটি নিয়ে আসবো কাঁঠালবাড়িতে, অর্থাৎ 7 কিলোমিটার ডাউনে আমরা নিয়ে আসবো। এর ফলে যেটা দেখা যাবে যে আমরা ফেরি পার হতে সময় কম লাগবে। আর নতুন যে ঘাটটা আমরা তৈরি করছি সেই ঘাটটা কিন্তু বিশাল বড় ধরনের একটা টার্মিনাল আমরা করবো যাতে রাস্তার উপরে যানজটটা না হয়। আর অপরদিকে যে চ্যানেল করে আমরা ফেরি ঢুকাচ্ছি যাতে ভাঙনের মুখোমুখি ঘাটগুলো না হয়। আর ঠিক একইভাবে এই বর্ষার পরেই আমরা দৌলতদিয়াতেও যে নদীটা ছোট্ট একটা সরু নদী দেখেছেন, ওইটাকে আমরা এই চ্যানেল করে বড় করে চ্যানেল করে ভিতরে নিয়ে যাব ঘাট, যাতে করে নদী ভাঙলেও ওইভাবে প্রভাবটা না পড়ে এবং এদিকে জোয়ার স্রোতটা না হয়। সবচেয়ে সমস্যাটা হলো যেই জায়গাটা এবারে ভাঙলো তার সামনে কিন্তু একটা চর ছিল। আমাদের ধারণা ছিল এই চর ভেদ করে এই আমাদের ঘাটগুলোতে আঘাত করবে না। দেখা গেল হঠাৎ করে ওই চরগুলো ভেঙে ওই আপনার ওয়াশ আউট হয়ে গেল আর এদিকে পানির ভাঙনটা শুরু হলো, সরাসরি ধাক্কা দিল এবং ব্যাপক ভাঙন সৃষ্টি হলো। এই 4টি ঘাট নিয়ে আর আমাদের যেমন ইলিশা ঘাট, যেটা আপনারা জানেন লক্ষ্মীপুর থেকে
যে আমাদের ভোলার সঙ্গে ভোলাতে, সংযোগ, জি। এই ইলিশা ঘাট তো সবই ওয়াশ আউট হয়ে গেল। হ্যাঁ। ওইখানেও আমরা দেখলাম যে খুব জটিল অবস্থায় আছে ওই জায়গাটা। গত বছরে আমরা 1 কোটি টাকা খরচ করে 10 দিন ঘাটটা রাখতে পারিনি। এবারেও আমরা দেখছি যে ঘাটটা কিছুটা স্টেবল হয়েছে। আমরা আশা করি এই মাত্র 15-20 দিন বা 1 মাসের মধ্যে আমরা আবার ইলিশা ঘাটটা চালু করব। এখন এই চালু করতে গিয়ে আমাদের বিশেষজ্ঞদের মতামতটা আমরা নিচ্ছি, যাতে এই জায়গায় ফেরিঘাটটা যাওয়ার পরে আবার যেন ভাঙন টাঙন না দেখা দেয়, এদিকে যদি কোনো প্রোটেকশন দেওয়া যায় কিনা, এবং তার জন্য আমরা প্রস্তুত। অর্থাৎ যেখানে স্রোতটা শুরু হয় এই জায়গাটা প্রোটেকশনটা দিতে পারলে, গ্রহণ করতে পারলে আমরা ওই ঘাটটাকে স্টেবল করতে পারবো। আর আমাদের অপর পার যেটা লক্ষ্মীপুরের পার খুব ভালো আছে, অন্যান্য ঘাটগুলো মোটামুটি ফেরিগুলো ঠিক আছে। স্যার, এবার দেখা যাচ্ছে যানজটে মানে ইয়েটা যেরকম হচ্ছে যে গাড়ির অভাব নেই, গাড়ি নিয়ে এত বেশি কেউ চিন্তা করছে না, ঠিক একইভাবে ওনার যে নৌ যানের ব্যাপারটা, কিন্তু সড়কে যেটা দেখা দিয়েছে, যেমন ওখানে ফেরিজট হচ্ছে ইয়ার কারণে, ঘাটের কারণে সড়কে যানজট, মানে গত কয়েকদিন ধরেই কিন্তু এটা টানা কন্টিনিউ আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে যেটা আছে, ঠিক একইভাবে টাঙ্গাইল, এটা তো রেগুলার হতে থাকে এই সময়। তারপরে এবার তো মনে করেন উত্তর থেকে গরু মানে পশুবাহী ট্রাকের সংখ্যা অনেক বেশি হবে এই সময়টাতে। এত দীর্ঘ জট এখনো কিন্তু একটু মানে আস্তে আস্তে চলছে, প্রায় 50-54 কিলোমিটার, মানে পূর্ব পাশ থেকে যমুনা ব্রিজের পূর্ব পাশ থেকে একদম চান্দুরা পর্যন্ত পুরো জায়গাটাতে মানে নড়ছে না কেউ, অর্থাৎ যারা রওনা হয়েছে তারা ঠিক মতো এসে আর বুঝতে পারছে না। তো এই 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 যে 4 লেন বলা হচ্ছে, মানে এই যে এত সিস্টেমের কথা বলা হচ্ছে, সমস্যাটা আসলে কোন জায়গায়? ধন্যবাদ। আসলে এইবারের সমস্যাটা কিন্তু আমি যেটা বলবো, সবকিছুই ঠিক ছিল। আমিও দেখছিলাম যে আমি গত 1 মাস ধরে উত্তর এবং দক্ষিণবঙ্গেও প্রায় মাসখানেক ঘোরাঘুরি করি। রাস্তার কন্ডিশন কিন্তু আমার কাছে খারাপ মনে হয় না, রাইডিং কোয়ালিটিটা ভালো ছিল। তো যাওয়ার পথ যদি ভালো থাকে, আপনি বললেন গাড়িরও কমতি নাই, ট্রেনেরও কমতি নাই, হ্যাঁ, তাই তো এবং হচ্ছে। জাহাজেরও কমতি নাই। ওইভাবে কিন্তু অভিযোগটা আসছে না। তার মানে সাপ্লাই সাইডটা চমৎকার ছিল, পাশাপাশি কিন্তু ডিমান্ড সাইডেও কিন্তু চমৎকার ভাবে গার্মেন্টস এর ধাপে ধাপে ছুটি দেওয়া এবং ছুটিটা বাড়িয়ে দিয়ে প্রায় 8-9 দিন 10 দিন করে ফেলা। তাতে হয় কি, হঠাৎ ডিমান্ডটা যেটা বাড়ে, এটা লঙ্গার আওয়ারে যদি স্প্রেড হয়ে যায়, তাহলে তো ভাগ ভাগ করে, হ্যাঁ, এটাও চাপটা কম, একসঙ্গে চাপটা কম থাকে। ডিমান্ড ম্যানেজমেন্টের এটাও কিন্তু একটা কৌশল, এটাও কিন্তু এখানে ছিল। সেই হিসাবে কিন্তু আমিও কিন্তু আশাবাদী ছিলাম যে গভর্নমেন্টের ঈদের সময় যে যানবাহনের ব্যবস্থাপনায় দিন দিন ম্যাচুরিটিটা আসতেছে, তারপরে বিভিন্ন সংগঠনকে এখানে কি বলবো সমন্বিত করে যে ব্যবস্থাপনাটা দেওয়া হয়েছে, পাশাপাশি সাপ্লাই ভালো, ডিমান্ড সাইডেরও কিছু কৌশলগত সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু তারপরও যখন দেখছি যে এই ধরনের কনজেশন হচ্ছে, সেটা অবশ্যই এটা ব্যাখ্যা দেওয়া যায় এইভাবে, যেহেতু নদী পথে যাত্রাটা এখন অনিশ্চিত, একজন বাসা থেকে কিন্তু ঝুঁকি নিচ্ছে না। যখন শুনছে, এই যে মাননীয় মন্ত্রী বললেন যে ঘাটটা রাখতে পারবো কিনা সকালবেলা পর্যন্ত, এই মেসেজটা কিন্তু একজন যাত্রী যিনি কালকে যাবেন উনি কিন্তু লক্ষ্য করবেন। তাহলে উনি তো এই দুর্ভোগে পড়তে চাবেন না, না চেয়ে কি অল্টারনেটিভ যদি থাকে সড়ক পথেই যাবেন। ওই সড়ক পথে তখন গিয়ে চাপটা বেড়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের সড়কে আমরা 4 লেন করি, কিন্তু এটা তো বাংলা মেথডের 4 লেন হচ্ছে। এখানে তো মোবিলিটি নাই, অ্যাক্সেসিবিলিটি নাই, সবাই গাদাগাদি করে এক জায়গা দিয়েই চলছে। এবং ওই রাস্তার পাশে যে ভারী ইন্ডাস্ট্রিগুলি হচ্ছে, ভূমি ব্যবহার এত দ্রুত হয়ে যাচ্ছে, সেই লোকাল গাড়ি চলার জন্য তো সেই একই রাস্তাটাই কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে ভূমি ব্যবহারে বাড়ার ফলে লোকাল গাড়ির চাহিদা আছে, এবং স্বাভাবিক চাপটা ছিল 2 থেকে 2.5 গুণ। আমরা জানি আমাদের গাড়ি কিন্তু ঈদের সময় স্বাভাবিক প্রতিদিন যা গাড়ি চলে তার থেকে 2.5 থেকে 3 গুণ বেশি গাড়ি ছিল। টোল প্লাজার ডেটা দেখলে এটা পাওয়া যায়। তো সেখানে ছিল। তাহলে এই যে অতিরিক্ত গাড়ি ডাইভার্ট হয়ে নৌপথ থেকে চলে আসতেছে, এই স্পাইক নেওয়ার মতো কিন্তু আমাদের ল্যাটিচিউড নাই। অর্থাৎ রাস্তার যে স্পেয়ার ক্যাপাসিটি যেটা থাকে অনেক দেশে, যারা বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা তৈরি করেন, তারা কিন্তু, আমি অন্তত বলবো সরকারকে বলবো, ওনারা যেন অন্তত নৌপথে প্রতি ঈদে কতজন যাত্রী যায়, এটা সিট কেটে এবং সিটের বাইরে রেলপথে কতজন যায়, সড়ক পথে কতজন যায়। আমি যদি সায়েন্সটা কাজে লাগাতে চাই, তাহলে আমাকে তথ্য থাকতে হবে। তথ্যটা যখন আমি পেয়ে যাব, এটাকে আমি কিভাবে ম্যানেজ করব যে আমি রেল দিয়ে আমাদের 44টা ডিস্ট্রিক্টে কানেক্টিভিটি দিতে পারি,
আমি নৌপথ দিয়ে 22 থেকে 26টা ডিস্ট্রিক্টে কানেক্টিভিটি দিতে পারি, আমি সড়ক পথে সারা বাংলাদেশে দিতে পারি, কোথাও কোথাও নৌপথও নাই, রেলপথও নাই। তাহলে এই যে ডিমান্ডটা আমি দেখতে পাচ্ছি, এই ডিমান্ডটা বিভিন্ন জায়গায় কোন মাধ্যমে আমি দিব, এই কৌশলগুলি যদি থাকে তাহলে গভর্নমেন্ট কিন্তু স্পষ্ট বুঝতে পারে বিদ্যুতের মতো আমার চাহিদা এত, আমি সাপ্লাই করছি এত, আমার হাতে স্পেয়ার আরো 100 মেগাওয়াট আছে। এইটা কিন্তু যোগাযোগ ব্যবস্থায় যেহেতু বিজ্ঞান ভিত্তিক হচ্ছে না, কেউ বানিয়ে যাচ্ছেন কিন্তু গণনা নাই, যেই কারণে দেখা যায় এক মোড থেকে আরেক মোডে যখন শিফট হয়ে যাচ্ছে, ইভেন গভর্নমেন্ট বলতেও পারছে না আগাম যে আপনারা সড়ক পথে না গিয়ে রেল পথে কিন্তু যান। এই মেসেজটাও কিন্তু একটা ম্যানেজমেন্টেরই অংশ, কিন্তু এখনো পর্যন্ত সেই ঘোষণা আসেনি। কেন? তাদের কাছে তথ্য উপাত্ত নাই। সো আমরা যদি বিজ্ঞানকে ব্যবহার করতে চাই, জনগণের দুর্ভোগটাকে কমাতে চাই, এবং এই ধরনের আনসার্টেন সিচুয়েশন আসবেই, বিভিন্ন কারণেই আসতে পারে, তখন কি আমি তথ্য দিব আমার ডাটায় কি আছে এবং কোথায় কতটুকু স্পেয়ার আছে, এটা যদি না জানি তাহলে এই ধরনের ভোগান্তি এট দ্য এন্ড অফ দ্য ডে যাত্রীদের নিতেই হবে। স্যার, এটার পাশাপাশি একটা জিনিস আছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনের, আর যখন আপনি মেঘনা গোমতী এবং মেঘনা ইয়েতে ঢুকছে তখন 2 লেন হয়ে যাচ্ছে। তো এখানে এসে কিন্তু একটা লম্বা জটের সৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আমি বলবো শুধু এখানে কেন, এখন ঢাকা চিটাগংয়ের পুরো প্যাকেজটাও কিন্তু শেষ হয় নাই। মাঝখানে কিন্তু 3টা ফ্লাইওভার আছে, মহিপুর আছে, ফেনীতে আছে, পাদুয়াতে আছে, আরেকটা আছে, ওগুলো তো শেষ হয়নি। তাহলে এর যে সম্পূর্ণ উপযোগিতা এবার কিন্তু পাচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গায় বটলনেক হয়ে যাচ্ছে, এবং চাপের সময় বটলনেকগুলি অ্যাক্টিভ হয়, আরো বেশি যেতে পারে না। সো এগুলি স্বাভাবিকভাবে আমাদের এই ঢাকা চিটাগংয়ের ইমপ্লিমেন্টেশন থেকে আমরা বুঝতে পারি 2006-07 সালে আরম্ভ হয়ে, প্রজেক্টটার নাম কি, 4 লেনিং, ওয়াইডেনিংটা 4 2 ছিল 4 করব, এইটা করতেই আমরা যেই উত্থান পতন মিসম্যানেজমেন্ট দেখলাম, এটা সত্যিই কিন্তু at the end of the day during this long construction period যাত্রীদের অবর্ণনীয় ভোগান্তি আমিও মাঝে মাঝে কয়েকটা জায়গায় পড়ছি। তারপরও আমরা যখন উদ্বোধন করলাম তারপরে দেখতে পাচ্ছি এর মাঝখানে এই যে ব্রিজগুলি বিভিন্ন বর্তমান যে 3টা ব্রিজ আগে ছিল সেটা, আর এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট যে 2টা জাংশনের মধ্যে 3টা জাংশন ওভারপাস, এগুলো কিন্তু শেষ হয়নি, যেই কারণেই আমি বলবো জনগণকেই কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু সাফার করতে হবে দীর্ঘদিন ধরে। আমি সেটাই তো বললাম, 6-7 সালে আরম্ভ করে এই ড্র্যাগ করে 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 আজকে আমরা এই পর্যন্ত আসছি। আমি জানি না, এগুলি সরকারকে কিন্তু অনেক চিন্তা করতে হয়। আমরা মেগা প্রজেক্টগুলিকে যদি দীর্ঘায়িত করি, এগুলি কিন্তু রং সিগন্যাল দেয় বিদেশি ইনভেস্টরদেরকে। যারা পিপিপি ইনভেস্টমেন্টে আসে তারা দেখে এই দেশে মেগা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে কোনো আনসার্টেনটি আছে কিনা। সে তো ব্যাংকের লোন নিয়ে আসবে, ব্যাংকে বলবে আমি 3 বছরের মধ্যে এই প্রজেক্ট তৈরি করবো, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কিন্তু আমাদের প্রতিটা প্রজেক্ট, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চিটাগং, হ্যাঁ, কি লিটিগেশন, মসজিদের জন্য লিটিগেশন, অমুক একটা জায়গার জন্য লিটিগেশন, কনস্ট্রাকশন মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না। এইটা শুধু যে প্রজেক্টের খরচ বাড়ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, এটা না, রং মেসেজ কিন্তু আমাদের পিপিপি হয়নি কেন, ওয়ান অফ দ্য রিজনস কিন্তু এটা। পিপিপি প্রত্যেকটা আমাদের আশেপাশের কান্ট্রি, ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা, সবাই কিন্তু পিপিপিতে 10টা 11টা 21টা প্রজেক্টে করে ফেলছে, কিন্তু আমরা এখনো পারিনি। এগুলো কিন্তু একটা কারণ যে এই দেশে অবকাঠামো উন্নয়নের জন্য কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার নাই, এবং এটা কিন্তু রং মেসেজ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খসরু বলছিলাম কাউখালী থেকে। আজকের এই অনুষ্ঠানের জন্য মাই টিভি পরিবারকে ধন্যবাদ, অতিথিদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সরাসরি আমি ছোট্ট করে 2টি প্রশ্ন রাখতে চাই। যানজট আমাদের নিত্যদিনের সঙ্গী, সেই যানজট ভেদ করে যখন আমরা সদরঘাট এবং ফেরিঘাটে গেলাম তখন শুরু হয় আরেক বিড়ম্বনা। আমার প্রশ্ন, এই আজকে কেন ঈদের আগে, অনেক আগে কিনা এই পরিকল্পনা গ্রহণ করা যেত না, যে পরিকল্পনার মাধ্যমে নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারত? আর দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ অঞ্চলে আমরা মানুষ নৌরোড এবং লঞ্চে আমরা বেশি চলাচল করি, সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আপনার কাছে যে দক্ষিণ অঞ্চলের লঞ্চের যে একটা রোটেশন প্রথা, এই রোটেশন প্রথা বাতিল করার ব্যাপারে আপনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। সেই আশ্বস্ত কিন্তু আপনি এখন পর্যন্ত আমাদের জন্য করতে পারেননি বলে আপনি মনে করেন? আর দ্বিতীয় প্রশ্ন, কেবিন থাকা সত্ত্বেও লঞ্চের স্টাফরা আমাদেরকে কেবিন না দিয়ে বলে
লঞ্চে কোনো কেবিন নাই, আমাদের স্টাফ কেবিনে যেতে পারে। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন একজন মন্ত্রী হিসাবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি উনি আপনার প্রশ্নের উত্তর ঠিকই দিবে। আমরা তার আগে আমরা একটু মনির ভাইকে, মনির ভাই এখন যে সার্বিক অবস্থা আছে, এবার আপনি দেখেছেন গত বছর থেকে কিন্তু আমাদের এই এই বাড়ি ফেরার ইয়াতে ব্যবস্থাপনা কিন্তু অনেক ভালো হয়েছে এবং নির্বিঘ্নে মোটামুটি ভাবে খুব কম দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বিভিন্নভাবে মানুষকে। কিন্তু এবার দেখা গেল হঠাৎ করে, এবং এটা একটা চাপ ছিল, এবং সবাই জানে যে কোরবানির পশু আসবে এবং এটার জন্য একটা আলাদা প্রিপারেশন যেটা দরকার ছিল। আপনার কি মনে হচ্ছে যে এই প্রিপারেশনটা সড়ক পথের ক্ষেত্রে ঠিকমতো হয়েছে? না, আসলে বিষয়টা তো বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। শুধু কোরবানির পশুর যাতায়াতটাই একমাত্র কারণ বা একমাত্র অসুবিধা, সেটা সেভাবে দেখলে আসলে সার্বিকভাবে দেখার বিষয়। সাধারণত আমাদের দেশের লোক ঈদের সময় বাড়ি যায় কখন, মানে কিভাবে? তিনটা পথ, নৌ, রেল এবং সড়ক। এখন এবার বিশেষ করে এই যে নৌপথে যে সমস্যাটা তৈরি হয়েছে ভাঙন ইত্যাদির কারণে, এটা ব্যাপক, তো এটা তো ছোটখাটো ভাঙন না, ব্যাপক ভাঙন। এর ফলে যে আগে আলোচনা হয়েছে ডাইভারশনটা হয়েছে, আমার মনে হয় যে এই ডাইভারশনের বিষয়টা এখন পর্যন্ত মানে ম্যানেজড হচ্ছে না। জিনিসটা বুঝতে পারছেন যে ডাইভারশন যে হবে কি, কত সংখ্যক লোক সড়ক পথে যাবে নৌপথে না গিয়ে, এই হিসাবটা ম্যানেজমেন্ট যারা ব্যবস্থাপনা করছেন সেই হিসাবটা তারা ঠিকমতো এখন পর্যন্ত করতে পারছেন না। সেটা হলো একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে আমি যেটা মনে করি যে এইটা তো প্রতি বছরই ঘটতে থাকবে, তাই না? প্রতি বছরই লোক বাড়ি যাবে এবং প্রতি বছর আরো বেশি লোক বাড়ি যাবে। লোক সংখ্যা তো বাড়ছে এবং বাড়ি যাওয়ার লোকের সংখ্যাও কিন্তু বাড়বে। এটা কিন্তু একটা আমাদের দেশের একটা ক্রমবর্ধমান একটা ফেনোমেনা। সুতরাং এটা আমি আজকে ধরেন নৌমন্ত্রী সাহেব মহোদয় বললেন যে ফেরি ম্যানেজমেন্ট যেটা করা হয়েছে, এটা হতেও তো পারে যে আগামী বছর এর চেয়ে ব্যাপক ভাঙন হতে পারে এবং অনেক বেশি ফেরি লাগতে পারে, অনেক বেশি তৎপরতা লাগতে পারে, তাই না? সুতরাং এইটা আসলে কোনো সমাধান না। সমাধানটা হচ্ছে, আমি দুইটার দিকে আমি মনে করি। একটা হচ্ছে আমাদের রেলের উপরে জোর দিতে হবে ব্যাপক। রেল মাস্ট বি এ ভেরি বিগ ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ। এছাড়া কিন্তু আমরা শুধু সড়ক এবং, কারণ আমাদের জোরটা পড়তেছে সড়ক এবং নৌয়ের উপরে, রেলে কয়জন লোক যেতে পারে আপনি বলেন, তাই না? সুতরাং রেলটাকে যদি একেবারে বলা যায় যে বিপ্লবী পন্থায় যদি না বাড়ানো যায়, তাহলে কিন্তু আপনি প্রতি বছর এই সমস্যাটাকে মোকাবেলা করতেই হবে। আর নৌয়ের উপরে তো শুধু মন্ত্রণালয়ের উপরে দোষ দিয়ে লাভ নাই বা ম্যানেজমেন্টের উপরে দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনি যে ভাঙন, আপনার যে স্রোত, আপনার যে টান, এইটার হিসাব তো করা সম্ভব না ওইভাবে, তাই না? হয়তো কিছুটা জোড়াতালি দেওয়া সম্ভব, কিন্তু এটা সমাধান করা কিন্তু সম্ভব না এইভাবে। আর যদি ব্রিজ হয় সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এলে একটা বিষয়, রেলের উপরে জোর দেওয়া আমি মনে করি এটা একটা দীর্ঘস্থায়ী একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এটাকে দেওয়া। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে বাড়িতে যাওয়ার যে বিষয়টা, এইটা করা যায় কিনা। আমি রোধ করার কথা বলছি না, আমি বলছি এই যে বাড়িতে যাওয়ার আগ্রহটা প্রতি বছর, হ্যাঁ, প্রতিহত করতে চান? প্রতিহত না, আমি বলছি এটা চেঞ্জ করা যায় কি। প্রতিহত না, প্রতিহত বাড়িতে আগ্রহ থাকবে, বাবা মা থাকে বাড়িতে, ছেলেমেয়েরা বছরে একবার দুইবার যাবে বাবা মার সঙ্গে ঈদ করবে, ভেরি ন্যাচারাল। এটা ট্রাফিকটা আদারওয়াইজ করা যায় কিনা, মানে এটা খুব সহজ কাজ না, কিন্তু এটা আমার মনে হয় যে এটা একটা সোশ্যাল মুভমেন্ট হতে পারে। যে ঈদের সময় ঢাকার থেকে যত লোক গেল, সেই তার চেয়ে একটা কনসিডারেবল নাম্বার অফ লোক গ্রাম থেকে ঢাকায় আসলো, মানে এই ট্রাফিকটা এই মুখী করা যায় কিনা, তাইলে কিন্তু এক ধরনের একটা ম্যানেজমেন্ট হতে পারে আর কি। আরেকটা বিষয় যেটা আমি মনে করি যে আমাদের এই এখন তো সড়কের যাতায়াতের বিষয়টা কিন্তু সড়কগুলো ভালো, আগের চেয়ে অনেক ভালো হয়েছে, সেটা কোনো সন্দেহ নেই। আমাদের নৌযানের সংখ্যাও বাড়ছে, আমি যতদূর জানি আর কি, মানে পত্র-পত্রিকার আমাদের পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা যতদূর জানি যে নৌযানের সংখ্যা বেড়েছে। এখন এই সড়ক এবং নৌযান, এটা তো মেইন স্ট্রেসটা পড়ে কিন্তু এই দুইটা জায়গায় আমাদের, তাই না? এখন এই দুইটা জায়গার মধ্যে যদি সমন্বয়টা থাকে আর একটু বেটার, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে কিছুটা ওভারকাম করা যায়। এটা একেবারে অসম্ভব বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না, নৌমন্ত্রী মহোদয় বলতে পারবেন যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে নৌ মন্ত্রণালয় এই ব্যাপারে কোনো যোগাযোগ, সমন্বয় বা ইত্যাদি আছে কিনা। আচ্ছা, উনি বলুক তাহলে। আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হলো যে, প্রথমে বলতে চাই, যে কোনো সরকার ক্ষমতা আসার পর তাদের একটা নিজস্ব পরিকল্পনা থাকে। আমাদের গভর্নমেন্ট কিন্তু সেটা যানজট নিরসনের একটা ছিল,
বিদ্যুতের যে সমস্যাটা বিগত সরকার, শেখ হাসিনা সরকার আগে যারা করেছে, খালেদা জিয়া, সেটা নিয়ে আমাদের একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এবং আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সেটা হলো সন্ত্রাস। এই তিনটা জিনিসকে মোকাবেলা করার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে, মোকাবেলা অঙ্গীকার করে, এবং আমরা সেগুলো করছি। এবং দেখেন, একটা অদ্ভুত ব্যাপার কি, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ভাষায় ধন্যবাদ জানাবো আমি জানি না। আজকের এই যুগে মানুষকে 10 টাকায় চাল খাওয়ানো, এটা অকল্পনীয়, অবিশ্বাস্য। কিন্তু তিনি উত্তরবঙ্গের যেখানে মঙ্গাপ্রীত এলাকা, সেই কুড়িগ্রামের মানুষকে, 50 লক্ষ মানুষকে 10 টাকায় চাল দিচ্ছে। এটা একটা পরিকল্পনা ছাড়া তো হয় নাই। তারপরে এই যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন বিভিন্ন ভাতা দিয়ে, এইটা কিন্তু পরিকল্পনা ছাড়া তো হয় নাই। এবং এই যে কথাগুলো আজকে আলোচনা আমরা করলাম, রেলপথ এবং রেলপথের সম্প্রসারণ ব্যাপারটা, আপনি জানেন যে পদ্মা সেতুর সঙ্গে এই রেলপথ চলে যাবে পায়রা বন্দর এবং মংলা বন্দরে। তাহলে এই যে এতগুলো জেলা, অর্থাৎ আমার মাদারীপুরে কখনো কেউ রেলের চিন্তা করে নাই, কিন্তু আমার মাদারীপুরের উপর দিয়ে কিন্তু রেলটা চলে যাচ্ছে পায়রা বন্দরে, এবং সিঙ্গেল রোড না, ডাবল রোড চলে যাচ্ছে আপনার পায়রা বন্দরে। এটা তো পরিকল্পনা, তো আজকে যদি আমি পরিকল্পনা কালকেই তো করতে পারবো না। এটার জন্য সময়ের দরকার, সেই সময়টাকে আমাদের তো করতে হবে। আরেকটা ব্যাপার যেটা আলোচনা হলো যে আমরা আপনার, আমি জানি না আমার ঠিক ইয়েটা, দ্বিতীয় প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ, উনি বলতেছেন যে রোটেশন প্রথাটা, আমি যতটা বরিশালের ইয়ে ছিল, এইটার ব্যাপারে রোটেশন প্রথা মালিকদের বক্তব্য হলো যে তারা যেহেতু প্যাসেঞ্জার, স্বাভাবিক সময়ে প্যাসেঞ্জার কম হয়, তাদের ব্যবসা হয় না বলে তারা এই রোটেশন প্রথা করেছে। তারপরেও কিন্তু রোটেশন প্রথা তারা যেটা অর্ধেকটা লঞ্চ চালাতো, সেখানে মনে করেন আমি প্রায় 10-20% বাড়িয়ে দিয়েছি, জানা চালাতেই হবে, সেগুলো করেছে। আমার ভাই যে প্রশ্নগুলো করেছেন, খসরু সাহেব, তাকে অবহিত করতে চাই, যখন হিরণ জীবিত ছিল একটা আন্দোলন হয়েছে বরিশালে, তাদেরকে নিয়ে এসে আলোচনা করেই কিন্তু সিদ্ধান্ত সেদিন আমরা নিয়েছিলাম। সঞ্চালক সাহেব একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, উনি অনেক পরামর্শ দিয়েছেন, কিন্তু বিজ্ঞান ভিত্তিক হচ্ছে না কিছু। এইটা আসলে আমি সম্পূর্ণ মেনে নিতে পারছি না, এই কারণে যে কর্মকাণ্ড বা যে কাজগুলো আমাদের করতে হচ্ছে, আমি যদি ঢাকা শহর ধরি, এমআরটি, মেট্রো রেল, ট্রান্সপোর্ট, এইটা একটা পরিকল্পনা, বহু লোক আগে পরিকল্পনা করছে, কিন্তু আমরা বাস্তবে কাজ শুরু করে দিয়েছি। এখন এই কাজ বিআরটি, অর্থাৎ আপনার যে বাস র্যাপিড ট্রান্সপোর্ট, এই যে বিআরটি, এমআরটি, এগুলো কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছে। এই অবস্থায় যদি আমরা মনে করি যে কালকেই আমরা করে ফেলবো, তা নয়। তো আমাদের সক্ষমতারও কিন্তু যথেষ্ট অভাব আছে। আমি তো এই মন্ত্রণালয় চালাতে এসে দেখলাম, যেই মন্ত্রণালয় একটা নাম গন্ধহীন মন্ত্রণালয়, এখন বলতে গেলে তো নৌ পরিবহন মন্ত্রণালয় সুগন্ধ ছড়াচ্ছে। এই যে নদীতে তো আজকে যেতে পারছেন, আমি একটু ড্রেজার হিসাবটা দিই, যারা যে ড্রেজার দিয়ে আপনি মাটি কাটেন, অর্থাৎ নদী খনন করেন, সেই ড্রেজার বঙ্গবন্ধুর পিরিয়ডে এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য 7টা ড্রেজার কিনছিলেন 3 বছর 7 মাসে। প্রশ্ন হলো, এরপরে কোন সরকার একটা ড্রেজার ক্রয় করে নাই। অদ্ভুত ব্যাপার, এত বছর, 38 বছর পরে এসে আমরা দ্বিতীয় সরকার যে আমরা এই ড্রেজার, একটা দুইটা না, গত মেয়াদে 14টা ড্রেজার আমরা সরকারিভাবে নির্মাণ করেছি এই বাংলাদেশে। 30টার মতো ড্রেজার প্রাইভেট সেক্টরে এসেছে। এই মেয়াদে আমরা 20টা ড্রেজারের মধ্যে 20টা ড্রেজার বানাবো। এই মেয়াদের মধ্যে আমরা 10টা ড্রেজারের কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আর ফেরির সংখ্যা যেটা আপনি বললেন, ফেরির সংখ্যা তো আরো ভয়াবহ। বঙ্গবন্ধু 3 বছর 7 মাসে কিনলেন 8টা ফেরি, জিয়াউর রহমান 5.5 বছর ক্ষমতায় থেকে কিনলেন 2টা ফেরি, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় থেকে কিনলেন 8টা ফেরি, শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসে কিনলেন 2টা ফেরি, আর খালেদা জিয়া 10 বছর ক্ষমতায় ছিলেন, একটা ফেরি কেনেন নাই। আর আমরা গত মেয়াদে, অর্থাৎ 9 থেকে 13 সাল, এর মধ্যে 17টা ফেরি নির্মাণ করেছি, আর এই মেয়াদে আরো 10টা ফেরি নির্মাণ করছি। এখন প্রশ্ন হলো, পদ্মা হওয়ার পরে এই ফেরি কি করবো আমরা? ফেরি প্রয়োজন হবে এই জন্য, যেমন আজকে যেটা বলা হলো যে বঙ্গবন্ধু সেতুর উপরে একমাত্র আমাদের যাতায়াতের অবলম্বন বঙ্গবন্ধু সেতু, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। আর কোনো কিছু আছে? আর কি বিকল্প কিছু নাই? পাটুরিয়ার থেকে একটা কাজিরহাটে যাতায়াত করে একটু সময় বেশি লাগে বলে মানুষ আগ্রহী নয়। আমরা এখন কি করছি, এই পাটুরিয়ার একটা অংশ নিয়ে যাব আরিচাতে, আরিচার থেকে
নলাদহ নামে ঠিক অপর পারে নদীর, সেখানে অলরেডি রাস্তা করা হয়ে গেছে। এই কাজটা বোধহয় আমরা এই ডিসেম্বরের মধ্যে কাজটা শুরু করবো, হয়তো একটু সময় লাগবে। এই কাজটা শুরু করলে তখন দেখবেন যে এই অঞ্চলের পাবনা দক্ষিণ উত্তরবঙ্গের এই অঞ্চলে হবে না, এইটা কিন্তু তখন একটা অংশ এদিকে চলে যাবে। একটা টেলিফোন আছে, এক মিনিট, আরেকটা যদি ওই যে সেটা হলো যে বঙ্গবন্ধু সেতুর উপরে যাতে চাপ কমে, সেই জন্য জামালপুরের বাহাদুরাবাদ থেকে গাইবান্ধার আপনার বালাসী, এইখানে আমরা একটা ফেরি সার্ভিস চালু করবো। এবং এই জন্য আমরা 81 কোটি, হ্যাঁ বালাসী, সেখানে আমরা 81 কোটি টাকার একটি প্রকল্প সম্ভবত আমরা আশা করছি এই মাসের মধ্যে এটা অনুমোদন হয়ে যাবে। আপনার একটা টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলেন। জি আমার নাম রবিউল, আমি যশোর নাভারণ থেকে বলছিলাম। জি আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে। জি আমার প্রশ্ন ওই যে দৌলদিয়া ফেরিঘাট, ওখানে একটা টার্মিনাল আছে, ওই টার্মিনালটা তো গাড়ি রাখার জন্য নাকি, কিন্তু ওখানে গাড়ি কেন রাখতে দেওয়া হয় না? শত শত গাড়ি রাস্তার উপরে তারা দাঁড় করায় রাখে। তাহলে একটা ড্রাইভার যখন রাত জেগে গাড়ি চালায় যাচ্ছে, সে তো টার্মিনালে যাবে, গাড়িটা সাইড করবে, যখন ফেরি পাবে আরামে টিকিট কেটে ফেরি পার হবে। কিন্তু সেটা না করে তারা রাস্তার উপরে ওইভাবে দাঁড় করায় রাখে, টার্মিনালে একটা গাড়ি ঢুকতে দেয় না। এবং প্রতিটা গাড়ির জন্য তারা নিজেরা টিকিট করে দেয় ওখানকার চক্র। 1600 টাকা টিকিটের দাম নেয় সর্বনিম্ন। এটা কেন? জি আচ্ছা, আমি রবিউল সাহেবকে বলতে চাই যে দৌলতদিয়া কিন্তু টার্মিনাল খুব দুরবস্থা ছিল। আমি কিন্তু এই টার্মিনালকে আরো সম্প্রসারিত করেছি, এখন রাস্তার উপর দাঁড়িয়ে থাকার কথা না। তবে একটা জিনিস হলো যে এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে, সেটা হলো যে রাস্তার উপরে সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকে, এই জন্য ফেরিটা আসার সাথে সাথে যেন গাড়িগুলো ওই সারিবদ্ধভাবে উঠতে পারে, এইটা তাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে। তবে কে বাধা দেয় আমি জানি না। আমি 10 তারিখে আমি 3টা ঘাট পরিদর্শন করব। আপনার ইয়েতে একটা হলো আমাদের হরিণা, আপনার চাঁদপুরের, একটা আলুরবাজার শরীয়তপুরের, একটা দৌলতদিয়া, এবং সর্বশেষ দৌলতদিয়াটা আমি যখন দেখব তখন কিন্তু এই 3টা ঘাট দেখব। এই কারণে এই যে সমস্যা যেটা আমাদের রবিউল সাহেব বললেন, এই কিছু সমস্যা, কিছু রিপোর্ট আমার কাছে এসেছে। এবং আরেকটা কথা উনি হয়তো বলতে চেয়েছিলেন, হয়তো বলতে পারেননি, সেটা হলো ওখানে কিছু অতিরিক্ত চাঁদাবাজি হয়, এই খবরটা আমার কাছে আছে। যে কারণে এটা আমরা এখানে অলরেডি ইতিমধ্যে কিছু ব্যবস্থাও নিয়েছি, যাতে আরো কঠোরভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য কিন্তু আমরা সেই কার্যক্রমটা করছি। তবে আমি একটা আপনাদের অবহিত করে রাখতে চাই, যারা এই ব্যাপারটা অভিজ্ঞতা আছে, যে কোনো পরিকল্পনা আমাদের দেশে এমন প্র্যাকটিসটাই বলি অথবা আমাদের অভিজ্ঞতার অভাব বলি, একটা পরিকল্পনা নিয়ে সেইটাকে বাস্তবায়ন করার জন্য যে হিমশিম খেতে হয়, তারপরে জনবল, এটা আরেকটা সংকট। আপনি দেখেন, আমি এই যে জাহাজের যে আপনার সার্ভে করে যারা, বা রেজিস্ট্রেশন, বা যারা এই যে ফিটনেস দেয়, এদের সেই নিখিল বঙ্গর থেকে শুরু করে এ পর্যন্ত 4 জন সার্ভে। যেখানে শেখ হাসিনা ক্ষমতা আসার আগে যেখানে 7,500 মতো জাহাজ ছিল, এখন 10,000-এর উপরে। এই সার্ভেয়ার আমি মন্ত্রী হয়েছি আজকে 7 বছরের উপরে। এই 7 বছর যাবত চেষ্টা করতে করতে এখন কেমন অনুমোদন পেয়েছি। এইখানে হলো আমাদের যে কি বলবো, সময় শেষ পর্যায়ে জটিলতা। স্যার এখন তাহলে দাঁড়াচ্ছে এখন জায়গায় এই যে জটটা, আজকে যেমন 54 কিলোমিটার লম্বা জটের মধ্যে ছিল ঢাকা টাঙ্গাইল সড়ক। সকালে এই গৌরীপুর এই জায়গাতে, এই পুরো জায়গাটা কাঁচপুর পর্যন্ত এরকম ছিল। আগামীকাল হয়তো দেখা যাবে যে আরো বেশি মুভমেন্টটা, কালকে শুক্রবার আছে, এটাতে আরো বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে মনে করি যদি কি ব্যবস্থাপনাটা আসলে এই মুহূর্তে দরকার? এই মুহূর্তে আমি যেটা বলবো, যেটা সরকারের কাছে, যদি আমি যেই কারণে বিজ্ঞানের কথা বলছিলাম, সরকারের কাছে যদি তথ্য উপাত্ত থাকতো কোন করিডোরে কত ট্রাফিক যাচ্ছে, রেলওয়েতে বলি, ওয়াটারওয়েজে বলি, অথবা হাইওয়েজে বলি, ব্যবস্থাপনা এটাই হলো গিয়ে কোথাও যদি এক্সেন্ট্রিক ডিমান্ড হয়ে যায় সেখান থেকে ডাইভার্ট করা, এবং ডাইভার্টটা করবে যৌক্তিকভাবে। আমার এখানে কিন্তু ক্যাপাসিটি আছে, আসেন আপনারা। এই যে ইনফরমেশন দিতে গেলে নিজের ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন থাকতে হয়, আমি বলবো যে এটা নাই, গভর্নমেন্টের কাছে নাই, এটা করা উচিত। কারণ গভর্নমেন্টের কিন্তু বিরাট একটা দায়িত্ব। এই উৎসবের সময় আমাদের বেশ কয়েকটা উৎসব হয়, এটা সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এখন আমরা কিন্তু তথ্য উপাত্ত ছাড়া শুধু মানুষ নামিয়ে দিচ্ছি। এই যে হিউম্যান বিং দিয়ে কিছু অ্যাচিভ করা, এটা কিন্তু টেকসই হয় না।
টেকসই হয়ে একটা সিস্টেম যদি দাঁড় করাই, তো ব্যবস্থাপনা তো এখন সায়েন্স একটা, এই সায়েন্সটাকে অনেক সময় লাগবে ধারাবাহিকভাবে যদি এস্টাবলিশ করি। এবং আমি বলবো উনি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনার নৌপথ নিয়ে উনি রেলপথের দিকে তাকাবেন না স্বাভাবিকভাবে, যিনি রেলপথ নিয়ে আছেন তিনি সড়ক পথের দিকে তাকাবেন না, কিন্তু এই তিন মাধ্যমেই তো মানুষজন যাচ্ছে। সো এই যে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা একটা অভিভাবক অর্গানাইজেশন, এটা কিন্তু থাকতে হবে। এটা শুধু উৎসবের জন্য না, সারা বছর যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সময় যে ধুকে ধুকে যায়, এইটার যে ক্ষতি কত, আজকে আমরা এটাকে কেন হাইলাইট করছি, প্রচুর জনগণ যাচ্ছে, তারা যেন দুর্ভোগটা কম হয়, সেটার জন্য এত বেশি মিডিয়া অ্যাট্রাকশন। কিন্তু সারা বছর যে অর্থনৈতিকভাবে আমরা যেভাবে হোঁচট খেয়ে খেয়ে যাচ্ছি, এই সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ওই ধরনের বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার যদি একটা অভিভাবক অর্গানাইজেশন থাকে এবং এটা সিস্টেমটাকে যদি দাঁড় করাতে পারে, ডেফিনেটলি কোথাও না কোথাও একটা দুর্যোগ দেখা দিতেই পারে, কোথাও না কোথাও একটা আনসার্টেনিটি দেখা দিতে পারে। তাহলে আমি ডাইভারশনটা কোথায় করব, এই আগাম তথ্য নিয়ে আগাম যদি জানিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত দুর্ভোগ লাঘব করা যাবে। এটাই বিজ্ঞান বলে। শেষ পর্যায়ে আছে, বলেন আপনি। হ্যাঁ, একটা তো আছে ঠিকই, এরকম ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্টের একটা অ্যাপেক্স বডি যদি থাকে কোঅর্ডিনেশনের, তাহলে তো অবশ্যই ভালো হয়। উপস্থিত ক্ষেত্রে যেটা মানে এগুলো ধরেন সবই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, একটু দীর্ঘমেয়াদের পরিকল্পনার ব্যাপার। তার মন্ত্রী মহোদয় যেটা বলছেন যে পরিকল্পনা নিয়ে নেওয়ার পরে বাস্তবায়নটা আরো কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, সেগুলোর কতগুলি ব্যাপার আছে, এগুলো ঠিকই। কিন্তু উপস্থিত ক্ষেত্রে যেটা মানে মানুষকে তো ঈদে যেতে হবে। হ্যাঁ, 15 বছর দেখা গেছে যে ফেরিঘাটে ঈদের জামাত পড়েছে, হ্যাঁ, গাড়ির থেকে নেমে ঈদের জামাত পড়েছে, এরকম ঘটনা তো ঘটেছে আমাদের দেশে। যাই হোক, এখন যেটা করতে পারে আমার আরেকটা জিনিস মনে হয় এর পাশাপাশি, হ্যাঁ, আরেকটা জিনিস আপনাকে স্মরণ করে দিই, নদী পথে 3-4 দিন ঈদের সময় বন্ধই ছিল ফেরি, এই মামাঘাট। রাইট। তো এখন আপনার পিসমিল একটা, এটা সব সমাধান হবে না, আমার মনে একটু ইজি হইতে পারে সমস্যাটা, সেটা বিশেষ করে সড়ক পথের জন্য বলছি। সেটা হলো সড়ক পথের ট্রাফিক ম্যানেজমেন্টটা উপরে জোর দেওয়া দরকার। হলো অন্য জায়গার থেকে ফোর্স ডাইভার্ট করে এই দীর্ঘ সড়ক পথে ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল বা ঢাকা নর্থ বেঙ্গল, ঢাকা ময়মনসিংহ, এই জায়গাগুলিতে আপনার যদি ট্রাফিক অন্যান্য জায়গা থেকে ফোর্স ডাইভার্ট করে ট্রাফিক, কারণ অনেক জায়গায় এরকম হয় কি, এগুলো যে ছোটখাটো ব্যাপার, যেমন একটা গাড়ি গেছে কিছু দূর যাওয়ার পরে সে আবার কিছু যাত্রী উঠালো, 2 মিনিট দাঁড়ালো, 5 মিনিট দাঁড়ালো, এরকম যদি 100টা গাড়ি 5 মিনিট করে দাঁড়ায়, তা কি অবস্থা তৈরি হয়? এরকম কিন্তু হয়। সবটা যে ইজি যায় তা কিন্তু না। সুতরাং ট্রাফিক ম্যানেজমেন্টটাও একটা দরকার। উপস্থিত ক্ষেত্রে আপনার কিছু ডাইভারশন, কিছু সোজা যাওয়া, কিছু আটকানো, কিছুটা ইয়ে করা, এই যে জায়গাগুলো, এটা আমার মনে হয় যে অন্তত এইবারের জন্য সড়ক পথে কিছুটা পরিস্থিতি ইজি হবে আর কি। এটা করা যেতে পারে, এখনো সম্ভব, যদি ফোর্সেস অন্য জায়গা থেকে ডাইভার্ট করে এই সড়কগুলিতে নিয়ে আপনাকে শেষ কথা যদি বলেন তো, এইবার আপনি আশার আলো কি বলছেন এই নৌপথের এখন যে অবস্থা? আমি আশাবাদী খুবই, কারণ আমরা বিশেষ করে লঞ্চগুলো সদরঘাট থেকে যেগুলো যাতায়াত করে, আমরা লঞ্চঘাট কিন্তু সম্প্রসারিত করেছি এবং আমরা এই আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরা ইয়েতে একটা লঞ্চ নতুন ঘাট নির্মাণ করতে যাচ্ছি আপনার শ্মশান ঘাটে, এবং সেখান থেকে অলরেডি বাকরান বাঁধের উপর দিয়ে আমরা রাস্তাও তৈরি নির্মাণের কাজ চলছে। এবং এইটার ফলে হবে কি যে এই সদরঘাটেই শুধু চাপটা পড়বে না, আমরা এটাকে ভাগ আরো সামনের দিকে নিয়ে যাব এবং এবারেও আমরা সম্প্রসারিত করি। দ্বিতীয় বিষয়টা হলো আগামী 2টা বছর আমাদের একটু কষ্ট করতে হতে পারে, কারণ এই যে আগামী ঈদটা, এই কোরবানি ঈদটা পড়বে কিন্তু একটা পুরা ভাঙনের সময়। আজকে থেকে মনে করেন এই যে আমাদের এগিয়ে যাবে 11 দিন 12 দিন এগিয়ে যাবে। এই 2টা বছর কিন্তু আমাদের জন্য খুবই টাফ যাবে। তাহলে এখন এই 2 বছরের জন্য আমরা, আমি বলি 2 বছরের জন্য আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমি আগেই বলেছি, সেটা হচ্ছে আমরা চ্যানেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটা দৌলত দিয়া, আর এই এখানে যতটা প্রোটেকশন দেওয়া যায়, প্রোটেকশন দিয়ে রাখা খুব কঠিন, তারপর প্রোটেকশনগুলো আমরা দিয়ে রাখবো। অপরদিকে আমরা ওই যে নতুন করে যে ঘাটটা নির্মাণ করছি কাঁঠালবাড়ি, সেটাও কিন্তু একটা চ্যানেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফলে আমি খুব আশঙ্কিত না যে আগামী 2 বছরে, তারপরে আমি সবাইকে বলবো যে এইটাকে আমরা চেষ্টা করছি, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ ঘটে যায় তাহলে কিন্তু আসলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক হয়ে যাবে। আপনাদের ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।